হ্যালো এসএলএস ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্লাইড। আমাদের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এর আগের দিন আমরা যতটা কমপ্লিট করেছিলাম অর্থাৎ মেকানিক্সের আপ টু নিউটনসের থার্ড ল পর্যন্ত আমরা করেছিলাম। আজকে আমরা এই বাকি পার্টটা অর্থাৎ ইম্পালসিভ ফোর্স, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, ইলাস্টিক কলিউশন of particles moving same line, static and kinetic friction, coefficient of friction, এই পার্টগুলো আজকে কমপ্লিট করব। আর তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমাদের কোর্স স্ট্রাকচারে কিছুটা চেঞ্জেস হয়েছে। আমরা থিওরিটিক্যাল কনসেপ্ট যেগুলো যেগুলো একান্তই দরকার সেগুলো ডিসকাস করব। বেশি সময়টা আমরা কিন্তু প্রবলেম সলভিং এ এবং কোশ্চেন সলভিং অর্থাৎ এমসিকিউ টাইপ কোশ্চেন কিন্তু সলভ করতে আমরা বেশি টাইমটা দেব, কারণ আমাদের হাতে টাইম খুব কম এবং বিভিন্ন কারণবশত আমাদের শারীরিক কারণবশত ভিডিওগুলো ছাড়তে দেরি হয়েছিল। আমরা যে লক্ষ্যটা নিয়ে এগিয়েছিলাম সেটা থেকে আমরা অনেকটাই পিছিয়ে পড়েছি। তো এরপর থেকে রেগুলার ভিডিও আসবে এবং আমরা বেস্ট আমাদের কম সময়কে কিভাবে বেস্ট ইউটিলাইজ করতে পারি সেইটার দিকে কিন্তু আমরা বেশি করে ফোকাস দেব। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। প্রথমে আমরা বেসিক কনসেপ্টগুলো দেখব, তারপরেই কিন্তু আমরা চলে যাব 30 নিউমেরিক্যাল কোশ্চেন এবং 30 কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেন। ঠিক আছে? তো যারা যারা ভিডিও তো দেখছো তারা তারা লাইক করে লাইক করো এবং আচ্ছা লাইক পরে করো, আগে সাবস্ক্রাইব করে দিয়ে বাকি বন্ধুদের শেয়ার করো। যারা যারা আজকের ভিডিওটা মিস করবে তারা কিন্তু এই চ্যাপ্টারটা মিস করে যাবে। বোঝা গেল? তো সেহেতু সবাইকে তোমরা সাথে নিয়ে নাও, সবাইকে শেয়ার করো। শুধু শুধু একা প্রিপারেশন করে লাভ নেই, সবাইকে নিয়ে প্রিপারেশন করো, দেখবে মোটিভেশন আরো বেশি পাবে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। এর আগের দিন আমরা যেখানে শেষ করেছিলাম তারপরে যে মেন কনসেপ্ট সেটা হচ্ছে ইম্পালস বা ঘাত। আচ্ছা, এই ইম্পালস বা ঘাত আমরা কাকে বলবো? ধরো বল এবং বলের ক্রিয়ার সময়ের গুণফলকে আমরা কি বলবো? ঘাত বলবো। ঘাত বলবো মানে ইম্পালস বলবো। এটি হচ্ছে ভরবেগের পরিবর্তনের সময় সমান আর কি। আহ, ঘাত বল হচ্ছে কি বল ইন্টু সময়, অর্থাৎ এফ ইন্টু টি। তাহলে আমরা এর আগের দিন আমরা কি জেনেছি? এফ সমান সমান কি? এফ সমান সমান হচ্ছে ডেল পি বাই ডেল টি। তার সঙ্গে যদি আমরা আহ, একজন কমেন্ট করেছে যে কোশ্চেনের এইরকম কোশ্চেনের ভিডিও দেখতে চাই। আহ, তো এইরকম ভিডিও ও বলেছে যে দাদা এরপর থেকে চ্যানেলে কোশ্চেন, হ্যাঁ আমরা কোশ্চেন সলভের দিকে বেশি করে প্র্যাকটিস করব এবং এই রকম ভিডিও চেয়েছে। ঠিক আছে, আমরা চেষ্টা করব যে তোমরা অনেকেই এইরকম ভিডিও কোশ্চেন অ্যান্সারের ভিডিও চেয়েছো, তো আমরা চেষ্টা করব যে এরপরে যে ভিডিওগুলো আসবে সেগুলো কিন্তু মোস্ট অফ বেশিরভাগই কিন্তু এই কোশ্চেন সলভই থাকবে এবং বেসিক থিওরি যেটুকু দরকার ইম্পর্টেন্ট ফর্মুলা সেগুলো তোমরা নোট ডাউন করতে পারো, চিট শিট বানাতে পারো যেখানে একটা চ্যাপ্টারের নাম দেবে এবং যে ফর্মুলাগুলো আমি ইম্পর্টেন্ট বলবো সেগুলো কিন্তু তোমরা ওখানে নোট ডাউন করে নিও, বা এই পিপিটি থেকেও কিন্তু সেগুলো তুমি পরে টুকে নিতে পারো। ঠিক আছে? তো ঘাত বল হচ্ছে বল ইন্টু সময়, অর্থাৎ ধরো কোনো একটা ইনস্ট্যান্ট টাইমে আমি যখন প্রচুর পরিমাণে কোনো বল অ্যাপ্লাই করি তখন কিন্তু সেটাকে আমরা বলবো ঘাত বল বা ইম্পালসিভ ফোর্স। যেমন ধরো এই হাতুড়ি দিয়ে যখন ব্রেকটা মারছি তখন কিন্তু আমরা সমস্ত ফোর্সটা এই হাতুড়িতে দিয়ে দিই এবং একটা সার্টেন ইনস্ট্যান্ট অফ টাইমে কিন্তু আমরা সমস্ত ফোর্সটাই কিন্তু এই ব্রেকের মাথার উপর পড়ে। কিংবা আমরা যখন ক্রিকেট খেলি তখন কিন্তু আমরা বল থ্রো করার সার্টেনলি সময়ের মধ্যে কিন্তু আমরা কি করি? ব্যাট চালাই এবং এই একটা সার্টেন টাইমের মধ্যে কিন্তু একটা হিউজ পরিমাণ অফ এনার্জি এইখানে ট্রান্সফার হয় এবং কিন্তু একটা হিউজ পরিমাণ অফ ফোর্স কিন্তু এইখানে ক্রিয়েট হয়। তো এইরকম শর্ট টাইমের মধ্যে যেগুলো হয় সেগুলোকে আমরা বলবো ইম্পালসিভ ফোর্স। ইম্পালসিভ ফোর্স অর্থাৎ কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বৃহৎ মানের ক্ষণস্থায়ী বলকে আমরা কিন্তু বলবো ঘাত বল।
এবার এই ঘাত বল বলছে, ঘাত বল কিন্তু ভরবেগের সমান। এই ভরবেগের সময় কি করে সমান কি করে হলো, না এফ ইজ ইকুয়াল টু ডেল পি বাই ডেল টি, যেটা আমরা আগের দিন জেনেছি যে ভরবেগের পরিবর্তনই কিন্তু হচ্ছে ফোর্স। এবার বলছে ইনটু টাইম, তাহলে ডেল টি, তাহলে ডেল টি কেটে গেল, পড়ে থাকলো কি ডেল পি, অর্থাৎ ভরবেগের পরিবর্তনই কিন্তু ঘাত বলের মান। বোঝা গেল? এরপরে আসছে ভরবেগ, মোমেন্টাম। মোমেন্টাম কাকে বলবো, ভর ও বেগের গুণফলকে আমরা বলবো মোমেন্টাম। আচ্ছা, আগেরটা একটা জিনিস বাকি হলো, সেটা হচ্ছে বলের ঘাতের মাত্রা কি। মাত্রা হচ্ছে ডেল পি, ভরবেগের যেটা তোমার হচ্ছে ডাইমেনশন ছিল, সেম ডাইমেনশন এমএলটি টু দি পাওয়ার -1। তো এরপরে নেক্সট স্লাইডে আসি ভরবেগ, অর্থাৎ ভর ও বেগের, বস্তুর ভর ও বেগের মধ্যে গুণফলকে আমরা বলবো ভরবেগ। বোঝা গেল? আর ভরবেগের মাত্রা কি, ভরবেগের মাত্রা হচ্ছে mlt টু দি পাওয়ার -1। বোঝা গেছে? m ইজ ইকুয়াল টু এখানে m মানে মাস, ক্যাপিটাল মাস, আর v সমান সমান কি s বাই t, মানে সরণ বাই সময়। সরণ যদি আমরা ধরো লেন্থকে l লিখি এবং টি টাইমকে যদি টি লিখি, তাহলে এল টি, তাহলে ওভারঅল দাঁড়ালো এম এল টি টু দি পাওয়ার -1। বোঝা গেছে? এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন দিতে পারে যে ভরবেগের মাত্রা কি, 1 নম্বরের কোশ্চেন আসতেই পারে। এরপরে আসছে ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগের সংরক্ষণ সূত্র কি বলছে, না যদি একটি ব্যবস্থার উপর কোনো বাহ্যিক বল ক্রিয়া না করে তবে ব্যবস্থার মোট ভরবেগ ধ্রুবক থাকে। যদি একটি বিচ্ছিন্ন ব্যবস্থায় দুটি বস্তুর অর্থাৎ এ এবং বি এর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া হয়, ধরো দুটো বস্তু, একটা m1 ভর একটা m2 ভর, এরা পরস্পর দিকে ছুটে আসছে, বা ধরো তুমি ঠেলে দিয়েছো, বলটা গড়াতে গড়াতে আসছে এবং তারা ধাক্কা খাওয়ার পর দেখা গেল দুটো বল দুদিকে চলে গেল। তাহলে প্রথমে যে ভর এবং বেগ, অর্থাৎ যে ভেলোসিটি ছিল এবং যে মাস ছিল, তাদের যে মাল্টিপ্লাই অর্থাৎ ভরবেগ, ধাক্কার আগের মুহূর্তে যে ভরবেগ ছিল ওভারঅল মানে দুটো বস্তুর, এবং ধাক্কা খাওয়ার পরে যে ভরবেগটা হবে সেটাও কিন্তু সেমই হবে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি পি অর্থাৎ মোমেন্টাম, অর্থাৎ এ পার্টিকেলের মোমেন্টাম প্লাস বি পার্টিকেলের মোমেন্টাম। মোমেন্টাম এইটাকে আমরা যদি ভাঙি পিতে, তাহলে আমরা পাবো এম ইন্টু ভি। তাহলে mv of particle A and mv of particle B is equal to after the collision, that is p dash of A and p dash of B। বোঝা গেল? তাহলে মোট ভরবেগ কিন্তু ধ্রুবক থাকে। এইটাই কিন্তু কনজারভেশন অফ মোমেন্টামের সূত্র। বোঝা গেল? নেক্সট যেটা আছে কণার সাম্যাবস্থা, অর্থাৎ একটা কণা কখন সাম্যাবস্থায় থাকবে, একটা পার্টিকেল কখন সাম্যাবস্থায় থাকবে, যখন তার উপর প্রযুক্ত নিট বল যখন আমার কি হবে, এফ নিট বল যখন 0 হবে, অর্থাৎ তখন কিন্তু বস্তুটি সাম্যাবস্থায় থাকবে। অর্থাৎ স্থির, ধরো একটা বস্তু পার্টিকেল স্থির অবস্থায় আছে, তাহলে এ নিচের দিকে mg, এফ ইজ ইকুয়াল টু mg দিচ্ছে কি, অপরদিকে এরই একটা অপোজিট ফোর্স মানে mg। তো এদের সমষ্টি করলে কত হবে, mg প্লাস অফ মাইনাস mg, দ্যাট ইজ 0। অর্থাৎ নিট বল, বা এইটাকে আমরা বলি f বা r বা n, ইজ ইকুয়াল টু r ইজ ইকুয়াল টু মাইনাস mg, এরই অপোজিটে একটা বল প্রয়োগ করছে বলেই কিন্তু বস্তুটা স্থির অবস্থায় আছে। যদি একটা বল কম বেশি হতো তাহলে কিন্তু বস্তুটা যে কোনো একদিকে আপ ডাউন করতো। বোঝা গেল? তাহলে বলছে যে একটা বস্তু কখন ইকুইলিব্রিয়াম, যখন তার ওভারঅল নিট ফোর্স যখন কি হবে, না নিট ফোর্স হবে যখন 0, তখন কিন্তু বস্তুটি সাম্যাবস্থায় থাকবে। বোঝা গেল? দ্যাট ইজ সামেশন ওভার অফ এফ ইজ ইকুয়াল টু 0, দ্যাটস কল দ্য ইকুইলিব্রিয়াম অফ এ পার্টিকেল। ঠিক আছে? আচ্ছা, স্থানিক সাম্যাবস্থা কাকে বলে, বস্তুর উপর ক্রিয়াশীল নিট বাহ্যিক বল যখন 0 হয় তখন তাকে বলবো আমরা ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম। ঘূর্ণন সাম্যাবস্থা কাকে বলবো বা রোটেশনাল ইকুইলিব্রিয়াম কাকে বলবো, যখন বস্তুর উপর ক্রিয়াশীল টর্ক বল আমরা 0 বলি। আচ্ছা, রোটেশন যেখানে আসবে সেখানেই কিন্তু টর্ক হবে, এবং টর্কের ভ্যালু যদি 0 হয়, নিট টর্ক যদি 0 হয় তখন আমরা সেটাকে বলবো রোটেশনাল ইকুইলিব্রিয়াম। এরপরে আসে ঘর্ষণ বা ফ্রিকশন। ফ্রিকশন কাকে বলবো, না দুটি তলের সংস্পর্শে আপেক্ষিক গতি বা গতির প্রবণতাকে বাধা দানকারী বলকেই কিন্তু আমরা বলবো ঘর্ষণ।
অর্থাৎ আমি এইদিকে ফোর্স দিয়ে বস্তুটাকে টানার চেষ্টা করছি, ফ্রিকশন বল আমার কি করছে না অপর দিকে কাজ করবে, আমি যেদিকে বল যেদিকে কাজ করবে তার অপর দিকে কিন্তু ফ্রিকশন বল কাজ করবে। ঠিক আছে, আমরা হাঁটার ক্ষেত্রেও দেখি, আমরা যেদিকে হাঁটি তার অপোজিট দিকে ফ্রিকশন বল কাজ করে বলেই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাই। যদি ফ্রিকশনটা না থাকতো আমরা কিন্তু মুখ থুবড়ে পড়ে যেতাম, তাই তো? তাহলে এই ফ্রিকশন বলকে দুভাগ ভাগ করা যায়, একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, একটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন কাকে বলবো? যখন আপেক্ষিক গতির প্রবণতা থাকে কিন্তু গতি শুরু হয় না, তাকে বলবো হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। যেমন ধরো এই টেবিলটার উপর, এই কাঠের টেবিলটার উপর বক্সটা আছে, এইবার যদি আমি এই কাঠটাকে সরিয়ে দিই তাহলে কি সে এখানে স্থির অবস্থায় থাকবে? কখনোই থাকবে না, সে কিন্তু নিচে পড়বে। মানে তার মধ্যে একটা গতির প্রবণতা আছে, কিন্তু সে গতির প্রবণতা আছে কিন্তু গতিটা শুরু হয়নি এখনো। যখনই আমি এর কি করব কন্ডিশন, গতি শুরু কন্ডিশন দিয়ে দেবো, অর্থাৎ যখন এই ফোর্সটা আর এই ফোর্সটার মধ্যে ইমব্যালেন্স ক্রিয়েট করব, তখন কিন্তু এর মধ্যে কি হবে না গতির সৃষ্টি হবে। তাহলে স্থির ঘর্ষণ কাকে বলবো? যখন আপেক্ষিক গতির প্রবণতা থাকে কিন্তু গতি শুরু হয় না, সেটাকে বলবো আমরা স্ট্যাটিক ফ্রিকশন। অ্যান্ড কাইনেটিক ফ্রিকশন কাকে বলবো? যখন দুটি তল আপেক্ষিকভাবে গতিশীল থাকে, অর্থাৎ একদিকে ফোর্স করছি এবং মুভমেন্টটা, বস্তুটা কি করছে মুভমেন্ট করছে, মোশন হচ্ছে, তখন যে এই যে যেখানে টাচিং পয়েন্ট, অর্থাৎ এখানে গ্রাউন্ডের সাথে টাচ করে আছে, এইখানে কিন্তু ফ্রিকশন বল কাজ করছে তার অপোজিট দিকে। তাহলে এইটাকে আমরা বলবো যখন কোনো মানে গতিশীল বস্তুতে ফ্রিকশন বল কাজ করবে তখন সেটাকে বলবো আমরা কাইনেটিক ফ্রিকশন। বোঝা গেল? এবার হচ্ছে সর্বোচ্চ স্থির ঘর্ষণ বল, ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন। এখান থেকে কিন্তু প্রবলেম আসে। আচ্ছা, সর্বোচ্চ ঘর্ষণ স্থির ঘর্ষণ বল কি হতে পারে? সর্বোচ্চ স্থির অর্থাৎ এফ এস ম্যাক্স, এইটা এইভাবে লেখে এফ এস ম্যাক্স, ম্যাক্স কি হবে না মিউ, মিউ এস এন, অর্থাৎ এই মিউ ম্যাক্স কি, মিউ হচ্ছে স্থির ঘর্ষণ সহগ বা কোফিসিয়েন্ট। বোঝা গেল? এই মিউ হচ্ছে ঘর্ষণ সহগ এবং এন হচ্ছে অভিলম্বে ক্রিয়াশীল বল। বোঝা গেল? অর্থাৎ যেটা লম্ব বরাবর কাজ করে সেটাকে বলবো অবিলম্ব ক্রিয়াশীল বল। তাহলে এই সর্বোচ্চ ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু কিন্তু মিউ এস ইনটু এন। সর্বোচ্চ চল ঘর্ষণের মান কি? চল ঘর্ষণের মান কি হবে না এফ অফ কে, কে ফর কাইনেটিক, এফ ফর ফ্রিকশন। তাহলে এফ অফ কে ইজ ইকুয়াল টু মিউ অফ কে, অর্থাৎ চল ঘর্ষণ এর সহগ বা কোফিসিয়েন্ট, আর এর হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল। বোঝা গেল? তাহলে এই দুটো ফর্মুলা মনে রেখো, যদি এখান থেকে কোশ্চেন ফ্রেম হয় তাহলে এই দুটো কিন্তু ফর্মুলা তোমার লাগবে, এবং এখান থেকে 1 মার্কের কোশ্চেন আসতেই পারে। খুব সিম্পল প্রবলেম আসে, তোমরা দেখতেও পারবে যখন আমরা প্রবলেম সলভ করবো, আশা করি ওর মধ্যে থাকবে। আরে বাপরে, তাহলে এইটা আর এইটা কিন্তু মনে রেখো। বোঝা গেল? এবার বলছি যে সাধারণত স্থির ঘর্ষণ সহগ চল ঘর্ষণের মিউকের থেকে বেশি হয়, অর্থাৎ মিউ এস গ্রেটার দেন অফ মিউ কে। কেন বলছি এরকম? ধরো কোনো একটা বস্তু আমি ঠেলছি, ঠেলা যখন শুরু করছি তখন কিন্তু আমার ফোর্সের পরিমাণ বেশি লাগছে। কেন লাগছে না সেক্ষেত্রে কিন্তু মিউ এস এর ভ্যালুটা বেশি হয়, এবং যখন বস্তুটা একবার চলতে শুরু করছে তখন কিন্তু যে পরিমাণ তোমার ফোর্স লেগেছিল একটা বস্তুকে প্রথম মুভমেন্ট করাতে, সেই পরিমাণ কিন্তু বল আর চল ঘর্ষণের ক্ষেত্রে কিন্তু তার থেকে কম লাগে। এইখানে একটা গ্রাফের মাধ্যমে দেখিয়েছি, দেখো অ্যাপ্লাইড ফোর্স নিউটন অ্যান্ড এইখানে আছে কি ফ্রিকশন রেজিস্ট্যান্স ইন নিউটন, অর্থাৎ ঘর্ষণ সহগ যেটা কোফিসিয়েন্ট, সেইটাকে কিন্তু দেখো এই যখনই অ্যাপ্লাইড ফোর্স দিচ্ছি স্থির ঘর্ষণ আছে বাড়ছে, যখনই থ্রেশহোল্ড অফ মোশনে চলে এলো অর্থাৎ যখন বস্তুটা চলতে শুরু করলো তারপরে কিন্তু মিউকের ভ্যালু কমতে থাকে। যত স্পিড বাড়াবো মিউকের ভ্যালু কিন্তু তত কমতে থাকবে। বোঝা গেল? তাহলে এই জিনিসটা থেকে ছোট্ট কনসেপচুয়াল কোশ্চেন আসতে পারে। নেক্সট আচ্ছা বলছে সার্কুলার মোশন।
আচ্ছা, সার্কুলার মোশন তোমরা সবাই জানো, সেন্ট্রিপিটাল ফোর্স আর সেন্ট্রিফিউগাল ফোর্স। অর্থাৎ কোনো একটা বস্তু যদি এরকম কোনো বৃত্তাকার পথে ঘুরতে থাকে, যেমন সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, অর্থাৎ একটা কেন্দ্রাভিমুখী বল আছে এবং অপোজিটলি সেন্ট্রিফিউগালও একটা ফোর্স আছে। সেই সেন্ট্রিপেটাল ফোর্স এবং সেন্ট্রিফিউগাল ফোর্স ব্যালেন্সিং থাকে বলেই কিন্তু পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। বা কোনো আমরা যদি একটা কোনো দড়িতে একটা বল বেঁধে রোটেট করাই, তাহলে কিন্তু যতক্ষণ দড়িটা বলের সঙ্গে আটকে আছে ততক্ষণ কিন্তু কি আছে না বৃত্ত সহকারে ঘুরছে, ছিঁড়ে গেলে সেটা চলে গেল, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যতক্ষণ, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেন্ট্রিপেটাল ফোর্স এবং সেন্ট্রিফিউগাল ফোর্স, সেন্ট্রিপেটাল অর্থাৎ যেটা কেন্দ্রের দিকে, বোঝা গেল, আর সেন্ট্রিফিউগাল যেটা হচ্ছে বাইরের দিকে। এবং এদের ভ্যালু কিন্তু এই সেন্ট্রিফিউগাল ফোর্স এন্ড সেন্ট্রিফিউগাল ফোর্স দুটোরই ভ্যালু কিন্তু কি হয়, এমভি স্কোয়ার বাই আর, যেখানে এম হচ্ছে কি মাস, ভি ইজ ইকুয়াল টু ভেলোসিটি, এবং আর হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ, এই যে যা রেডিয়াস, সেই রেডিয়াসের ভ্যালু। তাহলে এই তিনটে জানলে কিন্তু আমরা সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালু বের করতে পারি। বোঝা গেল? এইখান থেকে কোশ্চেন আসতে পারে, সেন্ট্রিপিটাল ফোর্সের ভ্যালু দিয়ে কোনো প্রবলেম দিয়ে দিল ছোট একটা কোশ্চেন, তাহলে কিন্তু সেটা কিন্তু আসতে পারে। বোঝা গেল? তাহলে এইটাও কিন্তু তোমরা নোট ডাউন করে রাখো। নেক্সট নেক্সট একটা এই চ্যাপ্টারের মেকানিক্সে একটা চ্যাপ্টারে হচ্ছে বিশেষ একটা অ্যাপ্লিকেশন, হুকস, যেটা লটা দিয়েছিল ফর স্প্রিং এর ক্ষেত্রে। স্প্রিং এর ক্ষেত্রে কি হয় না, স্প্রিং দ্বারা প্রযুক্ত বল সরণের সমানুপাতিক হয়। আচ্ছা, এই ফর্মুলাটা কিন্তু তোমরা মনে রেখো যে এফ সমান সমান কে এক্স, কে ইজ ইকুয়াল টু স্প্রিং কনস্ট্যান্ট অ্যান্ড কে এক্স ইজ ইকুয়াল টু সরণ। এইখান থেকেও কিন্তু শর্ট এমসিকিউ টাইপ কোশ্চেন অর্থাৎ নিউমেরিক্যাল টাইপ কোশ্চেন আসতে পারে। অর্থাৎ এফ স্প্রিং সমান সমান মাইনাস কে এক্স, মনে থাকবে? তাহলে স্প্রিং দ্বারা প্রযুক্ত বল হচ্ছে সরণের সমানুপাতিক। আমি কিন্তু ডিটেলসে আর বিস্তারিতভাবে আলোচনা করছি না। হ্যাঁ, তোমরা যারা বিস্তারিতভাবে কোনো একটা প্রবলেমে, ধরো কোনো একটা কনসেপ্টে আরো একটু ডিপে জানতে চাও বা কোনো বুঝতে অসুবিধা হচ্ছে, তখন কিন্তু সেই কনসেপ্টটা তোমরা একটা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রাম গ্রুপে তোমরা কমেন্ট করতে পারো, দাদা এই জায়গাটা একটু ভালো করে বুঝিয়ে দাও। আমি কিন্তু সেগুলো কিন্তু প্রাইভেটলি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং রিপ্লাই করি আমি। রোজকারই কিছু না কিছু কোয়েরি আসে, তো সেগুলো কিন্তু আমি প্রতিদিনই সলভ করে দেই আর কি। তো তোমরা যাদের কোনো কোনো একটা হয়তো আমি স্পিডের জন্য স্কিপ করে গেলাম, তোমরা সেটাকে বুঝতে পারছো না, তাহলে কিন্তু সেটাকে কিন্তু তোমরা কমেন্ট করার দায়িত্ব কিন্তু তোমাদের, কমেন্ট করার দায়িত্ব কিন্তু আমার নয়। বোঝার, আমার দায়িত্ব হচ্ছে তোমাদের বোঝানো, কিন্তু বোঝার দায়িত্ব কিন্তু তোমার। তুমি যদি না বুঝতে পারো কিন্তু বারবার প্রশ্ন করো, বারবার আস্ক করো, আমি কিন্তু বরঞ্চ খুশি হব। কিন্তু তোমার সার্বিক কিন্তু সফলতাই আমাদের মেন হচ্ছে উদ্দেশ্য। আমার কিন্তু সেইটাই কামনা, তোমরা সবাই সাফল্য লাভ করো এবং এত বড় সুযোগ আমাদের হাতছাড়া যেন না হয়। চলো নেক্সট, এবার হচ্ছে আচ্ছা, এইখানে এইগুলো একটা বিশাল বড় একটা কনসেপ্ট, বোঝাতে গেলে আধা ঘন্টা চলে যাবে। তো এর মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, যদি এরকম কোনো ধরো মোশনাল ব্যাক রোড, যদি রোডের বাঁকে যদি এইসব দিয়ে যদি কোনো প্রবলেম আসে, তাহলে এক্ষেত্রে দুটো জিনিস আসতে পারে। একটা হচ্ছে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম হচ্ছে পারমিসিবল স্পিড, অর্থাৎ সর্বোচ্চ অনুমোদিত বেগ কত হয়, এই ভিক্স ভি ম্যাক্স ইজ ইকুয়াল রুট ওভার আর ইন্টু জি। আর আর আচ্ছা, যেখানে রেডিয়াস হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, জি হচ্ছে তোমার হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, মিউ এস হচ্ছে তোমার হচ্ছে স্থির ঘর্ষণ সহক ফ্রিকশন, অ্যান্ড ট্যান থিটা হচ্ছে যে রাস্তাটা ব্যাক করেছে, মানে বাঙ্কিং করেছে যেটাকে বলা হয়, সেইটা কত ডিগ্রিতে বাঙ্কিংটা করা আছে, সেইটার বাঙ্কিং এর অ্যাঙ্গেলটা যদি আমার জানা থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি হাইয়েস্ট ম্যাক্সিমাম স্পিড কত নিতে পারবো, যাতে আমার গাড়িটা কিন্তু স্মুথলি টার্ন নিতে পারে। এর থেকে কিন্তু বেশি আমি যদি বেশি স্পিডে যদি আমি চালাই, তাহলে কিন্তু আমার কি হবে, গাড়িটা পাল্টি খেয়ে যাবে। তাহলে এখান থেকে এই একটা কোশ্চেন আসতে পারে। এছাড়া এইখানে আর এমন কোশ্চেন আসার সম্ভাবনা নেই। আর একটা হচ্ছে অনুকূল অপটিমাম স্পেড, যখন আমরা ঘর্ষণ বিবেচনা করি না সেই মুহূর্তে আমার হচ্ছে
সেখানে হচ্ছে আমার অপটিমাম স্পিড কত হতে পারে, অপটিমাম স্পিড হচ্ছে √r × g × tan থিটা, অথবা tan থিটা। আর কোণ হচ্ছে, যদি অ্যাঙ্গেল বের করতে বলে অপটিমাম অ্যাঙ্গেল, তাহলে কিন্তু tan থিটা v²/rg। বোঝা গেল? তাহলে এই দুটো জিনিস একটু মাথায় রেখো, মনে রেখো। যদি কোনো প্রবলেম আসে তাহলে কিন্তু এখান থেকে প্রবলেম আসতে পারে। ঠিক আছে, নেক্সট। এরপরে আছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, ঘর্ষণ কোণ। ঘর্ষণ কোণ অর্থাৎ সীমাস্থ ঘর্ষণ বল এফএস এবং লম্ব প্রতিক্রিয়া আর এর লব্ধি ভেক্টর এস এর লম্ব প্রতিক্রিয়ার সাথে যে কোণ করে আনত থাকে তাকে বলে ঘর্ষণ কোণ। আচ্ছা, ঘর্ষণ কোণ কাকে বলবো দেখো, ভালো করে বোঝো। ধরো আমি এইদিকে ফোর্স দিচ্ছি, আমি এইদিকে ফোর্স দিচ্ছি, আমি এইদিকে ফোর্স দিচ্ছি, তাহলে আমার ঘর্ষণ বল কাজ করবে কোথায়? অপোজিট দিকে। এটা আমার ঘর্ষণ বল, এবং এই বলছে যে ঘর্ষণ বল এবং লম্ব লম্ব বল, অর্থাৎ ধরো এখানে, তাহলে নিচের দিকে এমজি কাজ করছে, লম্ব বল কোথার দিকে কাজ করছে? অপোজিট দিকে কাজ করছে। এবং এই লম্ব বল আর যদি এফ, এই দুটো তো দুটোই ফোর্স, তাহলে ভেক্টর, ভেক্টরের লম্ব ভেক্টর, লম্ব ভেক্টর কি হয়? তোমার ট্রায়াঙ্গেল অর প্যারালেলোগ্রাম ফর্মুলা অনুযায়ী কি হয় না, এদের এই যে এদের লব্ধি বরাবর কিন্তু কাজ করে, এদের লব্ধি বলটা। এবং এই যে লব্ধি বলটা যেটা কাজ করে সেটা আমাদের নর্মালের সঙ্গে, তো লম্ব প্রতিক্রিয়া বলের সঙ্গে যদি থিটা কোণ করে থাকে, যে কোণ থাকবে সেটাকে আমরা কিন্তু বলবো ঘর্ষণ কোণ। সেই ঘর্ষণ কোণ ফাইন্ড করার সিম্পল ফর্মুলা হচ্ছে থিটা যেগুলো tan ইনভার্স মিউ ইনটু মিউ এস। মিউ এস হচ্ছে স্থির ঘর্ষণ গুণাঙ্ক। বোঝা গেল? তাহলে tan থিটা যেগুলো tan ইনভার্স মিউ এস বা স্থির ঘর্ষণ গুণাঙ্ক, সেটা কিন্তু আমাকে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন দেয়। বোঝা গেল? নেক্সট হচ্ছে বিরাম কোণ বা অ্যাঙ্গেল অফ রিপোজ। রিপোজ কোণটা বলে যে একটি অমিশ্র নততলের নতিকোণের যে সর্বোচ্চ মান পর্যন্ত ওই নতিতলের উপরে অবস্থিত কোনো বস্তু স্থির থাকে। ধরো আমি একটা পাটাতন ছিল, সেই পাটাতনের একটা বস্তু ছিল, এবার আমি পাটাতনটা প্রথমে শোয়ানো ছিল, এইখান থেকে আমি ডট 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 আমি কিন্তু তুলতে শুরু করলাম। একটা সময় দেখা যাবে এইটা আর স্থির থাকতে পারছে না, সে কিন্তু গড়িয়ে নিচের দিকে পড়তে শুরু করেছে। সেই সেই যে কোণ, সেইটাকে কি বলবো, সেই কোণটাকে বলবো আমরা অ্যাঙ্গেল অফ রিপোজ বা বিরাম কোণ। সেই বিরাম কোণের ভ্যালু কত? সেই বিরাম কোণের ভ্যালু কিন্তু থিটা ইকুয়াল টু tan ইনভার্স মিউ এস। বোঝা গেল? সেই অ্যাঙ্গেল অফ রিপোজের মানও কিন্তু রিপোজের মানও কিন্তু সেম, অর্থাৎ tan r ইকুয়াল টু tan ইনভার্স মিউ এস। মিউ এস কি না, স্থির ঘর্ষণ গুণাঙ্ক। এবার নতিতলের কোণ থিটা এর মান বিরাম কোণের অপেক্ষা বেশি হলে বস্তুটি নততল বরাবর এই ত্বরণের দিকে নিচে নামতে থাকবে। এই অবস্থায় গতির সমীকরণ কি হবে না, এমজি সাইন থিটা। এখানে তোমরা দেখতে পাবে যে কিভাবে চেঞ্জেস গুলো হচ্ছে, কোন ফোর্সটা কিভাবে কাজ করছে। ধরো এদিকে বল প্রয়োগ করছে, তার ফ্রিকশনটা অপোজিট দিকে কাজ করছে। এবার এর যে এমজি যে আছে সেটা সর্বদা কি করবে, লম্বভাবে নিচের দিকে কাজ করবে। তার দুটো কম্পোনেন্ট হয়ে যাবে, যেহেতু এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, সেহেতু এমজি সাইন থিটা আর এমজি কস থিটা। তো সেহেতু এখানে কিন্তু ফোর্স কিন্তু ডিভাইডেড হয়ে, মানে দুই ভাগে ভাগ হয়ে যাবে। তো সেহেতু এই যে নতিতল, তাহলে বিরাম কোণ এখান থেকে মেন যেটা মনে রাখার সেটা হচ্ছে তোমার হচ্ছে এই বিরাম কোণের ফর্মুলাটা। বোঝা গেল? এরপরে হচ্ছে এরপরে যে প্রশ্নটা ছিল সিলেবাসে, সেটা হচ্ছে কোফিশিয়েন্ট অফ রেস্ট্রিকশন বা সংঘর্ষ গুণাঙ্ক বা ফ্রিকশন। এই সংঘর্ষ গুণাঙ্ক কি বলবো না, সংঘর্ষের পর বস্তুদ্বয়ের পরস্পরের দূরে সরে যাওয়ার আপেক্ষিক বেগ বাই যদি আমরা সংঘর্ষ আগে বস্তুদ্বয়ের পরস্পরের কাছে আসার আপেক্ষিক বেগ দিয়ে যদি ডিভাইডেড করি, তাহলে যেটা পাই সেটা হচ্ছে আমাদের সংঘর্ষ গুণাঙ্ক। বোঝা গেল? এবার সংঘর্ষ গুণাঙ্ক কি, মানে ধরো একটা বস্তু m1 ভর, একটি বস্তু m2 ভর, তারা কি হচ্ছে পরস্পর v1 আর v2 বেগে আসছে। ধরো এটার ভেলোসিটি কম, এর ভেলোসিটি বেশি, এসে কি কি করবে
বা তাহলে এবার যখন ফোর্স ক্রিয়েট করবে, একে অপরের অপোজিটে ফোর্স ক্রিয়েট করবে, ক্রিয়া করার পর দেখা গেল তারা আলাদা একটা বেগ নিয়ে কিছু ফোর্স অর্থাৎ এনার্জি ট্রান্সফার হলো এবং আলাদা একটা ভেলোসিটি নিয়ে তারা কিন্তু মুভমেন্ট করতে শুরু করলো। তাহলে এই যে মুভমেন্ট করতে শুরু করলো, এই ক্ষেত্রে কিন্তু তাহলে কি হবে না, ঘর্ষণ গুণাঙ্কের মান হবে ই ইজ ইকুয়াল টু ভি টু মাইনাস ভি ওয়ান, অর্থাৎ সংঘর্ষের পরের যে বেগ সেটাকে আমরা বলছি ভি ভি টু, মানে হচ্ছে তোমার তাহলে ভি টু হচ্ছে ধরো কোনো একটা পার্টিকুলার বেগ ভি টু এবং আর একটা পার্টিকুলার ভি ওয়ান, এবং যে এবং সংঘর্ষের আগে যদি তাদের গতিবেগ থাকে ইউ1 অ্যান্ড ইউ2, তাহলে ঘর্ষণ গুণাঙ্ক ইজ ইকুয়াল টু ভি1 মাইনাস ভি2 মাইনাস ভি1 বাই ইউ1 মাইনাস ইউ2। বোঝা গেল? তাহলে ভি2 গ্রেটার দেন ভি1, এখানে একটা ইউ1 আর ইউ2 হবে, সরি ইউ1 এন্ড ইউ2 যদি তাহলে এখানে বলছে ধরা যাক m1 আর m2 ভরের দুটি বস্তু এক কক্ষ বরাবর u1, অর্থাৎ m1 যে বস্তুটার ভর সেটা কিন্তু u1 বেগ নিয়ে এসেছিল, এবং m2 যে বস্তুটার ভর সেটা কিন্তু u2 বেগ নিয়ে এসেছিল, এবং সংঘর্ষের পর তাদের করসপন্ডিং ভেলোসিটি হয়েছে v1 এন্ড v2। তাহলে তাদের ঘর্ষণ গুণাঙ্ক মান কি হবে না v2 মাইনাস v1 বাই u1 মাইনাস u2। এবার এই ঘর্ষণ গুণাঙ্কের মান যদি এক হয় তাহলে সেটাকে আমরা বলবো পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ, যদি জিরো হয় তাহলে সেটাকে বলবো অস্থিতিস্থাপক সংঘর্ষ, যদি জিরো থেকে ওয়ানের মাঝখানে হয় তাহলে সেটাকে বলবো আংশিক স্থিতিস্থাপক বা আংশিক অস্থিতিস্থাপক সংঘর্ষ। বোঝা গেল? এই তিনটা কন্ডিশন মনে রেখো। নেক্সট 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 চলো, এইবার মোটামুটি এই সব কনসেপ্ট অর্থাৎ প্রথম নিউটনের সূত্র থেকে শুরু করে এখন পর্যন্ত যতটুকু পড়লাম তার মধ্যে মোটামুটি আমরা যেটুকু সিলেবাস কভার করার আমাদের প্ল্যান ছিল এর মধ্যে এইটুকুই কনসেপ্ট। এরপরে আমরা এর থেকে তাহলে আমরা মোটামুটি একবার ওভারঅল দেখে নিই সবটাই মোটামুটি কভার করেছি কিনা। তাহলে হ্যাঁ, নিউটনস ল অফ মোশন কভার হয়েছে, ইনার্শিয়া কভার হয়েছে, ইউনিট অফ ফোর্স কভার হয়েছে, ইম্পালস কভার হয়েছে, ইম্পালসিভ ফোর্স কভার হয়েছে, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম হয়েছে, ইলাস্টিক কলিউশন হয়েছে, মুভিং কার হয়েছে, মুভিং অফ সেম লাইন, স্ট্যাটিক অ্যান্ড কাইনেটিক ফ্রিকশন হয়েছে, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ এইটুকুর মধ্যে কিন্তু কোনো টপিক বাকি নেই। এবার আমরা এই যে যতটুকু পড়লাম, যতটুকু ইয়েলো মার্ক করা আছে তার উপর বিশেষ করে আমরা কিন্তু এবার কিছু প্রবলেম দেখব। ঠিক আছে? কিছু কোশ্চেন এখানে করব, কিছু কোশ্চেন তোমাদের জন্য কিন্তু হোমওয়ার্কও থাকবে, তোমরা কিন্তু সেগুলো বাড়িতে অবশ্যই চেষ্টা করবে। ঠিক আছে? সো নাও প্রথম থেকে শুরু করা যাক। আচ্ছা, বলছে যে বলের সংজ্ঞা নিউটনের কোন গতিসূত্র থেকে পাওয়া যায়? বলো অপশন। বলের সংজ্ঞা নিউটনের কোন গতিসূত্র থেকে পাওয়া যায়? F ইজ ইকুয়াল টু ma, কে বলে? দ্বিতীয় গতিসূত্র। তাহলে অপশন কি? দ্বিতীয় গতিসূত্র। বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকে। এটি নিউটনের কোন গতিসূত্র? কি হবে? কি হবে? ল অফ ইনার্শিয়া কোন গতিসূত্র দেয়? প্রথম গতিসূত্র। জড়তা বলতে কি বোঝায়? বস্তুর গতির পরিবর্তন করার ক্ষমতা, না বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকার প্রবণতা, না বস্তুর উপর প্রযুক্ত বলের পরিমাণ, না বস্তুর ভর ও বেগের গুণফল? কোনটা? অর্থাৎ ইনার্শিয়া হচ্ছে সেই বল যেটা যে অবস্থায় আছে, অর্থাৎ স্থির বস্তু যদি স্থির অবস্থায় থাকে তার স্থির থাকার প্রবণতা, গতিশীল বস্তু যদি গতিশীল অবস্থায় থাকে তার গতিশীল থাকার প্রবণতা, সেইটাই কিন্তু আমাদের কি দেয়? ইনার্শিয়া দেয়, ইনার্শিয়া বলে। এবার ধরো চলন্ত বাস হঠাৎ থেমে গেলে, সামনের দিকে ঝুঁকে পড়ে, এটি জড়তার কোন নীতির উদাহরণ? স্থির জড়তা, গতি জড়তা, আবর্ত জড়তা, বা কোনোটিই নয়? বলো। ধরো একটা বাস চলছে,
তখন কি ছিল, আমার পাটা কিন্তু গ্রাউন্ডের সঙ্গে আছে এবং বডিটা কিন্তু এয়ার, এবং টোটাল জিনিসটা কিন্তু মুভমেন্ট হচ্ছে, বাসটা কিন্তু মুভমেন্ট হচ্ছে। হঠাৎ ব্রেক কষলো, পাটা সেম জায়গায় আছে কিন্তু বডিটা সামনের দিকে বেঁকে গেল, অর্থাৎ গতি ছিল বলেই কিন্তু সামনের দিকে বেঁকে গেল। তাহলে এখানে কি হবে, গতির জড়তা। ভরবেগের গাণিতিক ভরবেগের ভরবেগ মোমেন্টামের গাণিতিক সূত্রটি কি? অর্থাৎ আমরা ভরবেগ কাকে বলবো, পি ইজ ইকুয়াল টু এম ভি, এইটা হচ্ছে ভরবেগ, তাই তো? তাহলে একদম সহজ। এরপরে 6 নম্বরে দেখো, বলের এসআই একক কি? বলের এসআই একক কি হয় বলো, নিউটন হয়। 1 নিউটন কাকে বলে? অর্থাৎ যে বল 1 কেজি ভরের উপর ক্রিয়া করে 1 সেমি/সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে সেটাকে, না না, যে বল 1 কেজি ভরে 1 গ্রাম ভরের উপর ক্রিয়া করে 1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে, না যে বল 1 কেজি ভরের উপর স্থির করে 1 মিটার/সেকেন্ড ত্বরণ সৃষ্টি করে, না যে বল 1 গ্রাম ভরের উপর ক্রিয়া করে 1 সেমি/সেকেন্ড। প্রথমে বলে এসআই একক, এসআই একক নিউটন। তাহলে নিউটনের এসআই এককে তো গ্রাম হয় না, কেজি হয়। তাহলে প্রথম হচ্ছে 1 কেজি কোথায় আছে, সরি, সরি। তো তারপরে দেখা যাক, তারপরে কি হয়েছে না, তাহলে এখানে প্রথমেই তো বলছে নিউটন মানে হচ্ছে তোমার এসআই একক। তাহলে এসআই একক ভরের তো কেজি হবে, এবং এসআই একক কি হবে, মিটার হবে। তাহলে সি, অর্থাৎ যে বল 1 কেজি ভরের বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে সেটাকেই কিন্তু আমরা কি বলি, 1 নিউটন বলি। এবার নিউটনের দ্বিতীয় গতিসূত্রকে গাণিতিকভাবে কিভাবে প্রকাশ করা যায় বলো, নিউটনের দ্বিতীয় গতিসূত্রকে গাণিতিকভাবে কিভাবে প্রকাশ করা যায়, অপশন বলো। অপশন হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এম এ, অপশন হচ্ছে এফ ইজ ইকুয়াল টু ডিপি/ডিটি, তাই তো? ভরবেগের পরিবর্তনকেই আমরা কি বলি, দ্বিতীয় গতিসূত্র বলি, বল। তাহলে এখানে কিন্তু দুটো অপশন, কিন্তু দুটো। আচ্ছা, বা এইটাও কিন্তু, অপশনটাও কিন্তু ঠিক, পিটি, এফ ইজ ইকুয়াল টু পি/টি, এইটাও কিন্তু অপশনটা ঠিক। যদি ভর স্থির থাকে তাহলে কিন্তু এইখানে কিন্তু পি/টি মানে মোমেন্টাম বাই টাইম, ডেল পি/ডেল টি মানে স্মল মোমেন্টাম অফ স্মল টি, আর এফ ইজ ইকুয়াল টু এম এ, এইটাকেই ভাঙলে কিন্তু আমরা কি পাই, এফ ইজ ইকুয়াল টু এম এ। এখানে কিন্তু অপশন কিন্তু তিনটি। এবার হচ্ছে বলের ঘাতের সূত্রটি কি? বলের ঘাত কাকে বলবো, যখন একটা কি ফোর্স খুব কম সময়ের মধ্যে ক্রিয়া করবে তখন সেটাকে আমরা ইম্পালস। তাহলে ইম্পালস সমান সমান এফ ইন্টু ডেল টি, আবার ইম্পালস সমান সমান কিন্তু আমরা বলবো ভরবেগের পরিবর্তন, তাই তো? তাহলে দ্যাট ইজ এফ ইজ ইকুয়াল টু এম ভি বা ডেল পি/ডেল টি। তো এইখানে কিন্তু অপশন কিন্তু সি আর ডি, ডেল পি/ডেল টি, সরি এখানে অপশন তিনটে। তাহলে এইখানে কিন্তু অপশন হবে বি, সি আর ডি। যদি এরকম, যদিও এরকম কোশ্চেন থাকবে না, কিন্তু হয়তো একটা এর মধ্যে যে কোনো একটা অপশন তোমাদের থাকবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের বুঝতে হবে যে হয় ডেল পি/ডেল টি হতে পারে, সরি সরি, ডেল পি এইটা কি করে হবে, এইটা হবে না, এইটা হতে পারে এন্ড এইটা হতে পারে। সি এন্ড ডি। বলের ঘাত কিসের পরিবর্তনের সমান, অর্থাৎ ভরবেগের পরিবর্তনের সমান, বোঝা গেল? নেক্সট, নিউটনের তৃতীয় গতিসূত্র কি বলে?
বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে বস্তুর বেগ অপরিবর্তিত থাকে? না। বস্তুর ভরবেগ সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়? না। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, এইটাই কিন্তু নিউটনের তৃতীয় গতিসূত্র বলে। এবার তারপরে 12 নম্বর কোশ্চেনটা দেখো, একটি বই টেবিলের উপর রাখলে বইটি টেবিলের উপর যে বল প্রয়োগ করে টেবিলও বইটির উপর সমান ও বিপরীত বল প্রয়োগ করে। এটি নিউটনের কোন সূত্র? এটি নিউটনের কোন সূত্র? তৃতীয় গতিসূত্র। বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে কোনো বস্তুর মোট ভরবেগ ধ্রুবক থাকে, এটি কোন সূত্র? প্রথম সূত্র। একই কোশ্চেন। কণার সাম্যাবস্থা বলতে কি বোঝায়? অর্থাৎ যখন কোনো একটা বস্তুর উপর নিট বল শূন্য হবে তখন সেটাকে আমরা কি বলবো? কণার সাম্যাবস্থা, তাই তো? একটি স্প্রিং দ্বারা প্রযুক্ত বল সরণের সমানুপাতিক, অর্থাৎ F = -kx, এটি কোন সূত্র? এটা কোন সূত্র? নিউটনের সূত্র না, সংরক্ষণ সূত্র না, ঘর্ষণ সূত্র না, হুকের সূত্র। এটা হচ্ছে হুকের সূত্র। দেখেছো, এরকম কিন্তু কোশ্চেন তোমাদের আসতে পারে। এবার হচ্ছে ঘর্ষণ কি? দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল। এ অপশন দিয়েছে দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল, বি দিয়েছে দুটি বস্তুর আপেক্ষিক গতিকে বাধা প্রদানকারী বল, এবং ওজন বস্তুকে প্রভাবিত করে এমন বল, বস্তুর ত্বরণ বৃদ্ধি করে এমন বল। তাহলে কি হবে সঠিক অপশন? দুটি বস্তুর মধ্যে আপেক্ষিক গতিকে বাধা যে প্রদান করে সেই বলটাকে আমরা কি বলবো? ঘর্ষণ বল বলবো, তাই তো? এবার সর্বোচ্চ স্থির ঘর্ষণের মান কত হবে? না, সর্বোচ্চ স্থির ঘর্ষণ মান, স্থির ঘর্ষণ মানে স্ট্যাটিক ফ্রিকশন। তাহলে f of s max is equal to mu1 of s into n। তাহলে এখানে অপশন কিন্তু বি। চলক ঘর্ষণ kx এর স্থির এর মধ্যে সাধারণত বড় হয় কোনটা? আমরা এর আগেই জেনেছি যে এর মধ্যে বড় হয় স্থির ঘর্ষণ গুণাঙ্ক, অর্থাৎ মিউ এস কিন্তু সবসময় এর মান বেশি হয়, চলক ঘর্ষণের মানের মিউ এস এর মান কিন্তু কম হয়। বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তুর উপর বৃত্তের কেন্দ্র অভিমুখী ক্রিয়াশীল বলকে কি বলে? কেন্দ্রাতিক বল, কেন্দ্রমুখী বল, সেন্ট্রিফিউগাল ফোর্স বা সেন্ট্রিপেটাল ফোর্স, কেন্দ্রের দিকে যেতে থাকে সেটা সেন্ট্রিপেটাল, তাহলে সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল বা কেন্দ্রাতিক বল। কেন্দ্রমুখী বলের অর্থাৎ সেন্ট্রিপেটাল ফোর্স গাণিতিক সূত্রটা কি? Fc = mv²/r। তাহলে এইটা হচ্ছে রাইট অপশন, mv²/r। বোঝা গেল? নেক্সট বলেছে যে যদি ঘর্ষণহীন বাঁকা রাস্তার অপটিমাম স্পিড কি হতে পারে? অপটিমাম ভেলোসিটি কি হতে পারে? অপটিমাম ভেলোসিটি কি বলেছি? অপটিমাম ভেলোসিটি বলেছি v = √r × g × tan θ। তাহলে অপশন হচ্ছে ডি। ভরবেগের মাত্রা কত? m × v, mLT⁻⁻1। বলের মাত্রা কি? ফোর্স F = ma, তাহলে mLT⁻²। তাই তো? ইম্পালসের মাত্রা কি? mLT, ইম্পালসের মাত্রা মানে ভরবেগের মাত্রা, mLT⁻⁻1। স্থির কোণ বা অ্যাঙ্গেল অফ রেস্ট এবং স্থির ঘর্ষণ কোণ অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের মধ্যে সম্পর্ক কি? এদের মধ্যে কোনো কি সম্পর্ক আছে? স্থিতি কোণ অ্যাঙ্গেল অফ রেস্ট, এরা কিন্তু পরস্পরের, আমরা কি জেনেছি? অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ঘর্ষণ কোণ এবং স্থিতি কোণ, এদের কিন্তু মান কিন্তু কি হয়? দুটোরই কিন্তু সেম মান হয়। তাহলে স্থির কোণ = স্থির ঘর্ষণ কোণ। বোঝা গেল? এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের থাকতে পারে। এবার বলছে স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে বা যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে, এটি কিসের উদাহরণ? স্থির জড়তার উদাহরণ। কোন বস্তুর উপর ক্রিয়াশীল নিট বাহ্যিক বল শূন্য হলে বস্তুটির ত্বরণ কত হবে? যদি ওভারঅল বাহ্যিক বল শূন্য হয়, ত্বরণ কি হবে? শূন্যই হবে। ঘর্ষণ বল সর্বদা আপেক্ষিক গতির কোন দিকে কাজ করে? বিপরীত দিকে কাজ করে, তাই তো? আমরা দেখেছি। অর্থাৎ একটি বস্তু যখন বৃত্তাকার পথে চলে তখন তার উপর
কোন কোন বল কেন্দ্রমুখী কাজ করে? স্পর্শকীয় বল, স্পর্শকীয় ত্বরণ, কেন্দ্রমুখী বল, কেন্দ্রাতিক বল। কি হবে? কেন্দ্রমুখী বল। আহ, বলবিদ্যাতে সাধারণত বলসমূহের মধ্যে কোনটি সাধারণত অন্তর্ভুক্ত নয়? তাপীয় বল। তাপীয় বল যদি কোনো থাকে সেটা কিন্তু থার্মোডাইনামিক্স এর মধ্যে পড়ে, নট মেকানিক্স এর মধ্যে পড়ে না। বোঝা গেল? এরপরে হচ্ছে 30 নিউমেরিক্যাল টাইপ কোশ্চেন। চলো, এইটা গেল আমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন। এরপরে আমরা করব 30 এমসিকিউ নিউমেরিক্যাল টাইপ কোশ্চেন। চলো এক এক করে নিউমেরিক্যাল গুলো সলভ করা যাক। খুব সিম্পল সিম্পল নিউমেরিক্যাল। দেখো বলেছে 0.15 কেজি ভরের একটি বল এত বেগে, একটি বল অর্থাৎ বল বলতে একটা ধরো পিং পং বা টেনিস বল, এত মিটার বেগে একটি প্রাচীরে এসে আঘাত করে এত সেকেন্ড আঘাত করে 0.15 সেকেন্ড ধরে। যদি বলটি প্রাচীরকে আঘাত করে থেমে যায় তাহলে বলটির উপর প্রযুক্ত গড় বল কত হবে? কোশ্চেনটা ভাবো। তাহলে গিভেন টার্ম কি দেওয়া আছে? এম বস্তুর ভর, এম কত? 0.15, তাই তো, 15 কেজি। আর কি দেওয়া আছে? প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ মানে ইউ সমান সমান 12 মিটার পার সেকেন্ড, তাই তো। অন্তিম বেগ ভি কত? 0। আর বলেছে, আর কি দিয়েছে? আর টাইম ডেলটি, ডেলটি সমান সমান টাইম দিয়েছে 0.15 সেকেন্ড, তাই তো। সরি, তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? আমাকে প্রথমে বের করতে হবে যে আমার ভরবেগ কতটা পরিবর্তন হয়েছে, তাই তো। তাহলে ডেল পি সমান সমান, আমাকে ডেল পি সমান সমান কি হবে না, এম ভি মাইনাস এম ইউ। মানে আমার ভরবেগ প্রথমে আমার ছিল কত, এম কত ছিল 1.15, ভি কত ছিল 12, তাই তো। তাহলে এখান থেকে একবারেই লেখো, একবারে এখান থেকে কমন নিয়ে নাও, এম এখান থেকে কমন নাও, ভি মাইনাস ইউ। তাহলে ভি সমান সমান কত? 0। ইউ কত? তাহলে এখানে তাহলে 0.15 ইন্টু ইউ এর মান কত? ইউ এর মান কত? 12, তাই তো। এবার 0.15 ইন্টু 12 ইজ ইকুয়াল টু পয়েন্ট, তাহলে এখানে একটা মাইনাস ছিল, মাইনাস 1.8, ঠিক আছে। তাহলে 1.88 কেজি মিটার পার সেকেন্ড, এটা গেল আমার হচ্ছে ডেল পি অর্থাৎ ভরবেগের পরিবর্তন। তাহলে এবার গড়, তাহলে এই যে, তাহলে এফ এর ভ্যালু কত হবে? এফ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ডেল পি বাই ডেল টি। তাহলে ডেল পি বাই ডেল টি মানে হচ্ছে মাইনাস 1.8 বাই হচ্ছে 0.15। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাকে বেরোবে মাইনাস কত বেরোবে, 100, এখানে আসলে 10, 10 10 20, তাহলে 5 দুগুণে 10, 3 5 3 6 18, তাহলে বেরোলো মাইনাস 12 নিউটন,
বোঝা গেল? -12 একটা ফোর্স লেগেছে, সেটা -12 মানে একটা ডাইরেকশনটা অপোজিট দিকে ফোর্স লেগেছে, যেহেতু আঘাত আহ, আহ, প্রাচীরটা ধরো এই একটা প্রাচীর, এই একটা ফোর্স নিয়ে আসছে, তাহলে এই অপর দিকে একটা ফোর্স দেবে তো, যার জন্য কিন্তু এ থেমে গেছে। তাহলে এ যদি পজিটিভ ফোর্স হয় তাহলে এ অবশ্যই নেগেটিভ ফোর্স হবে, তাই কিন্তু এখানে -12 নিউটন। কিন্তু এখানে যেহেতু অপশনে মাইনাস নেই, তাহলে অপশনটা কিন্তু খ হবে। বোঝা গেল? অর্থাৎ বলের মান কিন্তু 12 নিউটন, মানটা কিন্তু 12 নিউটন, কিন্তু দিকটা যেহেতু অপোজিট ডাইরেকশন, তাই এখানে কিন্তু এখানে মাইনাস সাইনটা কিন্তু দিকটাকে বোঝায়। বোঝা গেল? নেক্সট নেক্সট বলেছে যে 6 কেজি ভরের একটি বস্তুকে একটি সুতার সাহায্যে ঝোলানো হলো, সুতার টান কত হবে? বলো, সুতোর টান কত হবে? একটা বস্তু আছে, তাকে ঝোলানো হয়েছে সুতো দিয়ে, তাহলে এর এম একটা এম আছে, মাস, সেটা হচ্ছে 6 কেজি, আর এখানে একটা জি আছে, তাহলে এর কি হবে? এমজি হবে ফোর্সটা নিচের দিকে, এবং এর অপোজিট একটা বল যেটা আমাকে সুতোটাকে ধরে রেখেছে, মানে এর অপোজিট যে ফোর্সটা হবে সেইটাই তো, যেহেতু সুতোটা ছিঁড়ে ছিঁড়ে পড়েনি, মানে স্থির অবস্থায় আছে, তার মানে কি এই এমজি যে ফোর্স আছে তার সমান সমানই একটা অপোজিট ফোর্স, যেটা উপর দিকে টেনশন আমরা বলি, যা টান বলছি, সেটা কাজ করছে, যার জন্য বস্তুটা ঝুলে আছে, নিচের দিকে ছিঁড়ে পড়ছে না। তাহলে তার ভ্যালু কত হবে? তার ভ্যালুটা কত হবে? এমজি সমান হবে। তাহলে এম এখানে কত আছে? এম ইজ ইকুয়াল টু 6 কেজি, আর জি ইজ ইকুয়াল টু বলেছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে যে ওভারঅল টেনশনটা হবে, তাহলে এমজি সমান সমান হবে, তাহলে 6 × 10 60 নিউটন। তাই তো, একদম সিম্পল সিম্পল প্রবলেম, কিন্তু আশা করা যায় যেহেতু 1 মার্কের কোশ্চেন হবে সবগুলো, তোমাদের জটিল কোনো কোশ্চেন কিন্তু আশা করা যায় না। ঠিক আছে? এবার বলছে একটি বাক্সের ওজন 0.15 কেজি, এটি একটি 15 ডিগ্রি কোণে ঢালু তলের উপর স্থির অবস্থায় রয়েছে, তাহলে বাক্সটির পিছলে যাওয়ার প্রতিরোধ করার জন্য সর্বনিম্ন ঘর্ষণ সহগ কত? ঘর্ষণ সহগ কত? মিউ এস সমান সমান ট্যান থিটা, তাহলে এই ট্যান থিটার মান কত হবে? ট্যান অফ 50 ডিগ্রি, এই ট্যান অফ 50 ডিগ্রির মান হয় 0.27। তাহলে এখানে রাইট অপশনটা কিন্তু হবে খ। এরপর হচ্ছে একটি, আচ্ছা, এরপরে এরপরে কোশ্চেনটা বলেছে যে একটি 8 কেজি ভরের বাক্স আণবিক তলের উপর স্থির অবস্থায় রয়েছে, যদি এর 30 নিউটন বল প্রয়োগ করা হয় এবং বাক্সটি গতিশীল হয়, তবে ঘর্ষণ বলের মান কত? বলেছে 8 কেজি ভরের একটি বাক্স অনুভূমিক তলের উপর স্থিত অবস্থায় রয়েছে, যদি এর উপর 30 নিউটন বল প্রয়োগ করা হয় এবং বাক্সটি গতিশীল না হয়, তবে ঘর্ষণ বলের মান কত? আচ্ছা, এবার ধরো একটা বাক্স আছে, ধরো এখান থেকে ঠেলছে, 30 নিউটন বল ফোর্স দিয়েছে, কিন্তু বাক্সটা নড়েনি। তাহলে বাক্সটা নড়েনি মানে কি? এদিকে সেম ফ্রিকশন দিচ্ছে 30 নিউটন, যদি ফ্রিকশনের ভ্যালু বেশি হয়ে যায় তাহলে তো অটোমেটিকলি এদিকে চলে আসবে, এটা তো সম্ভব নয়। যে পরিমাণ ফোর্স দিচ্ছে তার অপোজিটই সেম পরিমাণ একটা ফ্রিকশন কাজ করছে। যদি এর ভ্যালু বেশি হতো, ফ্রিকশন কম হতো, তাহলে তো কিছুটা সরতো। কিংবা যদি এর ভ্যালু যা আছে তার থেকে এটা যদি বেশি হয়ে যায় কোনোভাবে, তাহলে কিন্তু অটোমেটিকলি
ঠেলছে ওদিকে, কিন্তু ও দিক থেকে ফিরে আসে। এরকম তো হচ্ছে না, তাহলে স্থির অবস্থায় আছে, মানে সেম নিউটন ফোর্স দিয়েই কিন্তু সে ফ্রিকশনটা কাজ করছে। বোঝা গেল? একদম সিম্পল পাতি অঙ্ক। নেক্সট অঙ্কটা বলেছে যে একটি 20 কেজি ভরের ট্রলি এত মিটার ত্বরণে গতিশীল হলে উপরে মোট বল কত। এইটা আবার একটা অঙ্ক হলো, এই অঙ্কটাও করে দিতে হবে। তাহলে এফ সমান সমান এম এ দিলেই প্রবলেমটা সলভ হয়ে যায়। তাহলে এম এর ভ্যালু কত? 20 কেজি। এর ভ্যালু কত? 0.04 মিটার সেকেন্ড সেকেন্ড স্কোয়ার। তাহলে এইটা করলে কত হবে? 0.8 নিউটন। বলেছে একটি 3 কেজি ভরের বস্তুকে 30 নিউটন বল দ্বারা টানা হচ্ছে। এটি এটি 2 মিটার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গতিশীল। বস্তুর উপর প্রযুক্ত ঘর্ষণ বল কত? তাহলে কি হবে? বলেছে, এবার দেখো প্রবলেমটা দেখো। বলেছে এত কেজি ভরের, কোথায় গেল পেন? আরে পেনটাও কাজ করছে না। বলেছে 3 কেজি ভরের একটা বস্তু আছে, তাহলে এর হচ্ছে এম ইজ ইকুয়াল টু 3 কেজি। এত বল দ্বারা টানা হচ্ছে, মানে ধরো এইদিকে এফ টানছে 30 নিউটন বল দিয়ে, এবং এটি গতিশীল হচ্ছে কত? 2 মিটার/সেকেন্ড ত্বরণে গতিশীল হয়েছে। তাহলে প্রযুক্ত ঘর্ষণ বলের মান কত? তাহলে সিম্পলি এদিকে টানছে, মানে তার একটা এদিকে একটা ফ্রিকশন বল থাকবে, এবং সেই ফ্রিকশন বলের মান এর থেকে কম, যার জন্য কিন্তু বস্তুটা সামনের দিকে চলছে। যদি ফ্রিকশন বলের সঙ্গে সমান হয়ে যেত তাহলে কিন্তু বস্তুটা চলা সম্ভব ছিল না। তাহলে এর যে তাহলে এফ, অর্থাৎ যে বলটা দিয়ে টানছে, আর এই যে ধরো এফ ড্যাশ হচ্ছে ফ্রিকশন বল, এদের মাইনাস যেটা করবে সেই যে এফ, ধরো এটা সরণ লিখলাম এস, তো এর দরুন কিন্তু এদের যে ওভারঅল যে নেট ফোর্সটা সেটা কিন্তু এফএস, এবং এই এফএস এর জন্য কিন্তু চলছে। এবার যদি সাজাও, তাহলে প্রথমে টানার বল কত? 30 নিউটন। এবার হচ্ছে এফ ড্যাশ, তাহলে ফ্রিকশন বল কত? তাহলে ফ্রিকশন ঘর্ষণ বল কত? ঘর্ষণ বল কি হবে? ঘর্ষণ বল হবে কিসের সমান হবে? এদিকে একটা এমজি কাজ করছে, এদিকে একটা এফ কাজ করছে, এফ বা এন বা আর যাই বলো, তাহলে এই বলটা হবে তার ঘর্ষণ বল। অর্থাৎ 3 × 2, আরে বাপরে, 3 × জির ভ্যালু কত? 10। ও সরি, আমি কি বলছি, তাহলে আমরা তো বের করব এই এফটাকেই তো আমরা বের করব, তাই না? তাহলে 30 নিউটন মাইনাস এফ ড্যাশ ইজ ইকুয়াল টু এফএস। এফএস কত হচ্ছে? 3 কেজি বল, 3 কেজি ভর, আর ত্বরণ হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এইটাকে সমান সমান এম এ লিখতে পারি। তাহলে এম ইন্টু 2, তাহলে এফ ড্যাশ ইজ ইকুয়াল টু কত হবে? 30 নিউটন মাইনাস 3 × 6 নিউটন, দ্যাট ইজ 24 নিউটন হবে অ্যান্সার। তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? অপশন এ। বলতে পেরেছি?
এই একটা বস্তু m ইজ ইকুয়াল টু 3 কেজি, এইখানে টানছি এফ দিয়ে, আর একটা ফ্রিকশন বল কাজ করছে এফ ড্যাশ। তাহলে এই এফ মাইনাস এফ ড্যাশ মাইনাস করার পর যে ফোর্সটা এক্সিস্ট করছে তার দরুন কিন্তু এত ত্বরণে গতিশীল হচ্ছে। তাহলে এফ মাইনাস এফ ড্যাশ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এফ ড্যাশ ইজ ইকুয়াল টু এফ মাইনাস এম। বলতে পেরেছি? নেক্সট নেক্সট বলেছে যে 7 নাম্বার প্রবলেমটা একটু পড়ো। আচ্ছা, এখানেও 15 ডিগ্রি কোণ দেওয়া আছে, তার মানে এটা ডাইরেক্ট ক্যালকুলেটর ছাড়া বাইর করা যাবে না, দরকার নেই, এটা বাদ দাও। 8 নাম্বার বলেছে এত কেজি একটি ভরের ড্রাম আনুভূমিক তলে ঘর্ষণহীন অবস্থায় রয়েছে। যদি এটিকে 20 নিউটন বল প্রয়োগ করে টানা হয় তাহলে ড্রামের সাথে সংযুক্ত 2 কেজি ভরের একটি ব্লক থাকে, ব্লকটিও ড্রামের সাথে গতিশীল হয়, তবে সিস্টেমের ত্বরণ কত? এই সিস্টেমের ত্বরণ, এইটা কিন্তু একটু কঠিনই হয়ে গেল তোমাদের জন্য। এত কঠিন কোশ্চেন তোমাদের কিন্তু থাকবে না। তবুও দেখো অঙ্কটা করি, যেহেতু বইতে দিয়েছে তার মানে কিন্তু কোনো কিছু ভেবেই দিয়েছে। আচ্ছা, প্রথমে হচ্ছে তাহলে ড্রামের ভর কত? ড্রামের ভর দিয়েছে 25 কেজি। আর কি দিয়েছে? দিয়েছে আর ড্রামের মধ্যে যে ব্লকটা আছে, ধরো একটা ড্রামে আছে, তার মধ্যে একটা কাঠের ব্লক আছে। এবার কাঠের ব্লক ব্লকের ভর কত? 2 কেজি, তাই তো? তাহলে ওভারঅল সিস্টেমের ভর, ওভারঅল টোটাল ভর কত হবে? 27 কেজি। আর কত ত্বরণ নিয়ে টেনেছে? 20 নিউটন নিয়ে টেনেছে। তাহলে এখানে যদি সিস্টেম যদি আমি ধরি, সেটা ড্রামটা খালি থাকুক, ভর্তি থাকুক, র থাকুক, ডিজিট থাকুক, তার মধ্যে কণা থাকুক, যাই থাকুক, আমরা কিন্তু সেগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমাদের কি মাথা ব্যথা নিয়ে আছে? এইটা টোটাল এম কত, এইটা হচ্ছে মেন কনসেপ্ট। এর টোটাল এম কত? 27 কেজি। নিউটন কত? টানা হয়েছে কত? 20 নিউটন নিয়ে। তাহলে এ কত হবে? তাহলে এফ সমান সমান এম এ সমান সমান এফ বাই এম। তাহলে এফ সমান সমান 20 নিউটন, এম কত? 27। তাহলে 20/27, এইটা করলে যত দাঁড়ায় সেটা হবে অ্যান্সার। তাহলে ভাগ করো, ডাইরেক্ট পয়েন্ট নিলাম, একটা জিরো নিলাম। 7 7 49 18 0 10। কি হলো? 0.7। কি করলাম আমি?
তাই তো, তাহলে 0.7 এর কাছাকাছি। 0.7 কোনটা আছে? 0.74, এবার 4 দিয়ে যদি দেই তাহলে 4 সাথে 28, 28, 2, 4 দুগুণে 8, 9, 10, 2 থাকবে, তাহলে 0.74, 0.74 এটা। তাহলে এটা হলো গিয়ে রাইট অ্যান্সার, বোঝা গেল? আচ্ছা 2 মিনিট ওয়েট করো। চলো নেক্সট প্রবলেমটা দেখি। আচ্ছা এইটা তো একদম সিম্পল প্রবলেম। 10 কেজি ভরের একটি বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুর ত্বরণ কত হবে? এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এটা থাকলো হোমওয়ার্ক, বাড়িতেই নিজে নিজেরা করো। আচ্ছা এই অঙ্কটা দেখো, 20 কেজি বলেছে, 20 কেজি একটি বস্তুর উপর 50 নিউটন মানের একটি মন্দনকারী ঘর্ষণ বল প্রয়োগ করা হয় যখন প্রাথমিক বেগ 1.5 মিটার/সেকেন্ড, বস্তুটি কত সময় পর গিয়ে থামবে? বস্তুটি কত সময় পরে গিয়ে থামবে? তাহলে বস্তুর ভর কত? ধরো একটা ব্লক, সেটাকে আমি ধাক্কা দিয়েছি, ধাক্কা দিয়ে ছেড়ে দিয়েছি, কিছুদিন গড়িয়েছে, গড়িয়ে গিয়ে থামবে। বা একটা বলই ধরো ছুঁড়েছি, কিছু দূর গিয়ে থামবে। যখন আমি ধাক্কা দিয়েছি তখন তার প্রাথমিক গতিবেগ কত ছিল? প্রাথমিক গতিবেগ ছিল আমার 1.5 মিটার/সেকেন্ড। যখন আমার থামবে তখন আমার ইউ সমান সমান ভি সমান সমান কত? 0 হবে। ফোর্স কত দিয়েছি? 50 নিউটন। এই ভরটার এই বস্তুটার ওজন কত? 20 কেজি ইজ ইকুয়াল টু এম। তাহলে এখান থেকে আমার এই তথ্যগুলো আমি জানি, তাই তো? তাহলে প্রথমে নির্ণয় করা যে ত্বরণ কত, বা এখানে যেহেতু মন্দন, তাহলে সেই মন্দনটা কত? তাহলে এ সমান সমান এফ বাই এম। এফ হচ্ছে 50/20, তাই তো? তাহলে 5/2 মানে 2.5, তাহলে -2.5 কি তার ত্বরণ। যেহেতু মাইনাস দিয়েছি তাহলে সেটা বুঝতে হবে যে এটা মন্দন, তাই তো? এরপরে এরপরে বলেছে, এবার বলেছে বস্তুটি কত সময় পরে গিয়ে থামবে। তাহলে আমরা গতিসূত্রের ব্যবহার করব। কি ব্যবহার করব? না ভি সমান সমান ইউ প্লাস এটি, জানি তো। তাহলে আমার কি বের করতে বলেছে? কত সময় পরে গিয়ে থামবে। তাহলে এটি ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ, তাই তো? তাহলে টি সমান সমান ভি মাইনাস ইউ বাই এ। এখানে ভি সমান সমান কত? ভি সমান সমান অন্তিম গতিবেগ হচ্ছে তোমার 0, মাইনাস ইউ সমান সমান কত? 1.5 বাই হচ্ছে তোমার এ, এ হচ্ছে 2.5। তাহলে -1.5 বাই 2.5, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, 1.5 মানে 115 ইন্টু 10 বাই, ও 10 করা দরকার নেই, উঠিয়ে দিলাম, 15/25। তাহলে 3×5 = 15, আর হচ্ছে 5×5 = 25, তাহলে 3/5। তাহলে 3/5
তাহলে 3/5 কত হবে? 0.0 দিলাম, 6 দিলাম, 30 দিলাম, তাহলে 0.6 সেকেন্ড। বোঝা গেছে? কোনো কনফিউশন থাকলে কিন্তু জানাও, অবশ্যই জানাও। যেহেতু এটা 10x বুস্ট প্রিপারেশন চলছে, তাই কিন্তু আমরা বুস্ট গতিতে ছুটে যাচ্ছি। আমাদের অল্প সময়ের মধ্যে বেশি বেশি করে কোশ্চেন সলভ করতে হবে। এই এতটা তাড়াতাড়ির জন্য যদি কোথাও অসুবিধা হয়, সাধারণত আমি এত স্পিডে পড়াই না, কিন্তু আমাদের হাতে যেহেতু খুব টাইম খুব লিমিটেড, তাই আমাদের এফোর্টটাও বেশি দিতে হচ্ছে, এবং হয়তো ক্লাসগুলো একটু লেন্দি হবে। তোমরা কিন্তু তোমাদের যেগুলো যেগুলো দরকার সেগুলো কিন্তু মন দিয়ে দেখো, যেগুলো দরকার নেই সেগুলো কিন্তু স্কিপ করে যেও, ঠিক আছে? কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখো আর কি, স্কিপ করে হলেও দেখো। এরপরে হচ্ছে এত ফলে তাহলে বস্তুত ঘর্ষণ বল কত হবে? সেম একই অঙ্ক, হোমওয়ার্ক। নেক্সট, আচ্ছা, মন্দন হয়ে থেমে যায় কত বল অনুভব করবে? সেম অঙ্ক, একদম সেম গতিসূত্র দিয়ে অঙ্ক, সেম প্রথমে এফ, একই সেম অঙ্ক, এটা হোমওয়ার্ক থাকলো। এবার বলছে এত কেজি ভরের একটি বস্তু এত মিটার ত্বরণে মুক্তভাবে পড়ছে, বস্তুটির উপর নিট বল কত হবে? মুক্তভাবে পড়া মানে কি? ধরো বস্তুটির উপর ভর কত? 2000 কেজি, ত্বরণ কত? 5.0 মিটার সেকেন্ড স্কোয়ার। তাহলে নিট বল সমান সমান কত হবে? এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এফ ইজ ইকুয়াল টু যদি এম এ হয়, এফ ইজ ইকুয়াল টু এম এ, মানে 20,000 ইন্টু 5, 5টা, 1 2 3 4 5, এটা রাইট অ্যান্সার। আচ্ছা, এটাও সেম অঙ্ক, কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে, দেখো। বলেছে যে 80 কেজি ভরের একটি বস্তু 30 সেকেন্ড পর তার প্রাথমিক স্থান থেকে 8.0 মিটার দূরে অবস্থান করে। তাহলে এখানে কি কি গিভেন দেওয়া আছে? যদি ত্বরণ শূন্য হয়, বস্তুর আদি বেগ কত? আদি বেগ মানে প্রাথমিক বেগ, বোঝা গেল? এবার হচ্ছে এম দেওয়া আছে 40 কেজি, টাইম দেওয়া আছে কত? 30 সেকেন্ড। এস সরণ কত দেওয়া আছে? সরণ কত দেওয়া আছে? 8 মিটার। তাহলে আমাকে প্রথমে কি নির্ণয় করতে হবে? তাহলে এখানে একদম খুব সহজ, যে সরণ কত হবে? এস ইজ ইকুয়াল টু আমরা কি জানি? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ সমান সমান কত? প্রাথমিক বেগ, সেটাই কিন্তু আমাকে বের করতে বলেছে। তাহলে ইউটি সমান সমান এস মাইনাস হাফ এটি স্কোয়ার। ত্বরণ ইজ ইকুয়াল টু কি? 0। তাহলে এই টার্মটা যদি 0 হয়, তাহলে এটা টোটাল 0 হয়ে গেল। তাহলে এস সমান সমান আমরা পেয়েছি ইউটি, তাহলে ইউ সমান সমান এস বাই টি। তাহলে এস কত হয়েছে? 8 মিটার সরেছে, টাইম কত লেগেছে? 30, তাই তো? তাহলে 8/30, তাহলে কত? 4/15।
তাহলে 4/15, 15/4 0.0, 15 দুগুণে 30, 10, 0, 6, 6 15 90, 10, 0.26। তাহলে অপশন কিন্তু হবে 0.26। বোঝা গেল? পরের প্রবলেমটা দেখো, এত ব্লক থেকে সরে যায় তবে ট্রলির কত দূরত্ব অতিক্রম করবে। সেম অঙ্ক, একদম সেম অঙ্ক। এখানে বলেছে কত সময়, এখানে সময় চেয়েছে। আচ্ছা, প্রবলেমটাকে ভালো করে পড়ো। বলো যে স্থির অবস্থা থেকে একটি ট্রলি এত টনে যাত্রা শুরু করলো। ট্রলিটি তার শুরুর স্থান থেকে এত সময় দূরে একটি ব্লক থেকে সরে যায়, তবে কত সময় পরে ট্রলিটি এত মিটার দূরত্ব অতিক্রম করবে। সেম, একদম সেম অঙ্ক। এইটাও তোমার হচ্ছে a = ut প্লাস হাফ এটি স্কোয়ার, এই ফর্মুলা দিয়ে কিন্তু এই প্রবলেমটা সলভ হবে। এটা হোমওয়ার্ক থাকলো। এবার বলছে 0.05 কেজি ভরের একটি বুলেট এত কেজি ভরের একটি বন্দুক থেকে এত মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হয়। বন্দুকটি পিছলে যাওয়ার বেগ কত? বন্দুকটি পিছলে যাওয়ার বেগ কত, অর্থাৎ বন্দুকটি পিছন দিকে কতটা ফোর্স ফিল করবে। বোঝা গেল? তাহলে বুলেটের ভর কত? m = 0.05 কেজি, অ্যান্ড বুলেটের বেগ কত? v = 20 মিটার পার সেকেন্ড। বন্দুকের ভর কত? তাহলে আমরা কি জানি ভরবেগে, ধরো একটা বন্দুক, এই একটা বন্দুক, এখানে ট্রিগার, এখানে গুলি ছুটছে, বুলেটটা ছুটছে। যখন বুলেটটা ছুটছে তখন বুলেট সামনের দিকে যাচ্ছে এবং বন্দুকটা কি পিছন দিকে যাচ্ছে, তাই তো? তাহলে এই টোটাল অ্যাকশনটাতে কি হচ্ছে না, ভর এবং বেগ কিন্তু সংরক্ষিত থাকছে। বোঝা গেল? তাহলে এই অঙ্কটা হবে ভরবেগের সংরক্ষণের একটা প্রবলেম। তাহলে m = এটা বুলেটের ভর, বুলেট, আর এইটা হলো m1, m2 হচ্ছে ধরো গান 2 কেজি, এটা ধরো একটা গান, এই গানের ভর। ঠিক আছে, এবার হচ্ছে তাহলে বন্দুকটা, আচ্ছা তাহলে একটা হবে গুলির ভরবেগ আর একটা হবে বন্দুকের ভরবেগ। এদের নেট ভরবেগ কত হবে? 0 হবে, ভরবেগের সংরক্ষণ সূত্র যদি মেনে চলে। তাহলে আমরা যদি বলি m1, m1টা কি বুলেট, তাহলে ধরো এত বেগে বুলেটটা ছুটলো, তাহলে এটা ধরো v1, m1 v1 প্লাস m2 v2 = কি হবে? 0 হবে। তাহলে m1 কত? 0.05 কেজি, v1 কত? 20, প্লাস m2 কত? m2 হচ্ছে 2 কেজি, v2 কত? v2 আমরা জানি না, এটাই আমরা বের করবো যে পিছন দিকে বন্দুকটা কত সরে এলো, = 0, তাই তো? তাহলে 2v2 কত দাঁড়াবে? এটা 5 দুগুণে 10, তাহলে 1 প্লাস, তাহলে এইটা দাঁড়াবে 1, তাহলে এটা হলো -1,
তাহলে v2 ইজ ইকুয়াল টু মাইনাস হাফ ইজ ইকুয়াল টু, তাহলে 0.5 মিটার পার সেকেন্ডে কিন্তু বন্দুকটা পিছন দিকে সরে আসবে। বোঝা গেল? খুব একটা সুন্দর অঙ্ক। এইরকম টাইপের কিন্তু অঙ্ক তোমাদের থাকতে পারে। চলো, এরপরে আরো অনেকগুলো প্রবলেম আছে। আচ্ছা, দেখি কয়েকটা অঙ্ক আছে। 16 দরকার নেই। নিচে নামবে ত্বরণ, এত বল দ্বারা টানা হলো কত, এই সেমি এফ ইজ ইকুয়াল টু এম এ, একই অঙ্ক, সিস্টেমের ত্বরণ, ওই সেম একটা অঙ্ক করেছি। বাকি যেগুলো আছে এগুলো কিন্তু রিলেটেড অঙ্ক, তোমরা চাইলে একটু দেখতে পারো, না হলে স্কিপ করে দিও। আজকের ক্লাসটা অনেকটা লম্বা হয়েছে, তো আজকের মতো এখানে শেষ করছি। ততক্ষণ পর্যন্ত তোমরা যে প্রবলেমগুলো করালাম সেগুলো একবার দেখো, যদি কোনো প্রবলেম থাকে জিজ্ঞাসা করো। আরও যদি কোনো কিছু সাজেশন থাকে যে দাদা এইভাবে পড়াও তাহলে সুবিধা হবে, তাহলে কিন্তু তোমরা সাজেশন কমেন্টে সাজেশন লিখে তোমরা কমেন্ট করো, ঠিক আছে? আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আশা করতেই পারি, যেহেতু একদম সম্পূর্ণ বিনামূল্যে তোমাদেরকে কোনো রকম আমরা ফ্রি ইউটিউবে এই সমস্তটা দেওয়ার চেষ্টা করছি, তো একটা লাইক তো আশা করা যেতেই পারে। যদি কোনো রকম সাজেশন থাকে অবশ্যই কমেন্টে জানাও। আর আমরা কিন্তু এরপর থেকে 10x বুক স্পিডেই কিন্তু প্রিপারেশনটা চালিয়ে যাব, যতদিন না পরীক্ষা হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের প্রিপারেশন চলবে। আশা করি আগস্টের মধ্যে আমাদের 80 to 90% সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত তোমরা পড়াশোনা করো বেশি করে। সকলের সফলতা আবার আমি প্রতিদিনই প্রার্থনা করি, আজকেও প্রার্থনা করছি সকলের সফলতা। আমাদের সঙ্গে থাকতে হলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, যুক্ত হতে পারো। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আছে, যুক্ত হতে পারো। তাহলে আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। চলো, টাটা, গুড নাইট।